সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং নিরাপদে আছো এবং তোমরা সরকারি স্বাস্থ্যবিধিগুলো মেনে বাড়িতে অবস্থান করছো। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা মাথায় রাখবে, তোমরা যখন বাইরে কোনো কাজে আসবে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করে আসবে এবং কি শনিবারে যখন অ্যাসাইনমেন্ট নিতে আসবে বিদ্যালয়ে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করে বিদ্যালয়ে আসবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কাদের খোলা অনলাইন ক্লাসে আছি, যুগের চন্দ্রনাথ, সহকারী শিক্ষক গণিত। তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি, চলো আমরা খাতা কলম এবং বই নিয়ে আমাদের ক্লাস শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা তোমরা একটু মনে করার চেষ্টা করো। আমরা গত ক্লাসে কোন বিষয় নিয়ে আলোচনা করেছি? আমরা গত ক্লাসে কি বললে জানো? সেট। হ্যাঁ, সেট নিয়ে আলোচনা করেছি। তো সেটের সংজ্ঞা আমাদের কি ছিল? সেটের সংজ্ঞা ছিল বাস্তব এবং কাল্পনিক জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে আমরা সেট বলি। এখন অনেকের মনে, অনেকে হয়তো তোমরা কমেন্ট করো নাই, কিন্তু আমি তো তোমাদের নিয়ে কাজ করি, তাই তোমাদের মনের কথা আমি বুঝতেও পারি। তাই এই যে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, এই জিনিসটা কেমন, এটা হয়তো তোমাদের একটু কনফিউশন থাকতে পারে। এই কনফিউশনটা আমরা একটু দূর করার চেষ্টা করছি। তোমরা বোর্ডে লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, আমরা যখন একটা সেট লিখি আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি a সমান 1 2 3 4, অর্থাৎ সেটের সদস্যগুলোকে আমরা কমা দিয়ে লিখি। এটা তো তোমরা অবশ্যই জানো যে সেটের সদস্যগুলোকে কমা দিয়ে পরপর লেখা হয় এবং সেটের যে প্রতীক এটাকে ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়। আচ্ছা, যদি একটা সেটকে আমি এইভাবে লিখি, দেখো তো, লিখলাম এভাবে 3 লিখলাম, 1 লিখলাম, 2 লিখলাম, তারপরে হয়তো 4 লিখলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, প্রথম যে সেটটি আছে 1 2 3 4, অর্থাৎ এটাকে যদি ক্রম হিসাব করো, অর্থাৎ এই 1 হচ্ছে সর্বনিম্ন এবং 4 হচ্ছে সর্বোচ্চ, তাহলে আমরা বলতে পারি কি এটা ছোট থেকে বড় দিকে যাচ্ছে, মানে এটা হলো ঊর্ধ্বক্রম, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। কিন্তু পরবর্তী যে সেটটি আছে আমাদের, সেটি লক্ষ্য করো, 3 আছে, 1 আছে, 2 আছে। তো এরকম কি কোনো সেট আমরা এই পর্যন্ত দেখেছি, বা এরকম কোনো সংজ্ঞা আমরা দেখেছি যে 3 এর পর 1 আছে, তারপর 2 আছে কিংবা 4 আছে? তার মানে দেখো, এটাকে যদি তুমি বলো ঊর্ধ্বক্রম বলো, তার বৈশিষ্ট্য কিন্তু তুমি খুঁজে পাবে না। এটা যে অধক্রম বলো, তার বৈশিষ্ট্য তুমি খুঁজে পাবে না। তাহলে এটাকে তুমি কোনোভাবে কিন্তু এটা সংজ্ঞায়িত করা সম্ভব না। তাহলে আমরা যে বলছিলাম সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, তাহলে এখানে এই যে সেটটা, এটা কিন্তু কোনো সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ নয়, বা সুসংজ্ঞায়িত কোনো নম্বরের বা সংখ্যার সমাবেশ নয়। এই জন্য এটা কি হবে না, এটা কখনো সেট হবে না। এরকম তোমাদের এমসিকিউতে অনেক সময় প্রশ্ন আসে, কোনটি সেট? বৃত্তভরাট করো, কোনটি সেট, উত্তর দাও। তাহলে এরকম যদি কোনো অবস্থা দেখো, এরকম কোনো প্রশ্ন যদি তোমরা দেখো, তখন অবশ্যই এটা বুঝবে যে এটা সেট না। কিন্তু যেখানে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ থাকবে, যেটাকে তুমি সংজ্ঞায়িত করতে পারবে, সেটাকে তুমি সেট হিসেবে নেবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। পরবর্তী ক্লাসেও আমি এই বিষয় নিয়ে আবার আলোচনা করব, দেখি তোমাদের কার মনে আছে। তাহলে এবার চলো আমরা এরপরে যে বিষয় নিয়ে আমরা সেদিন আলোচনা করেছিলাম, কোনটি সেটের সদস্য, কোনটি সেটের সদস্য নয়, তো এরকমও কিন্তু আমরা সেদিন আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা দেখো এরকম একটা চিহ্ন দিয়েছিলাম, এরকম একটা চিহ্ন ব্যবহার করেছিলাম। এই চিহ্নটাকে আমরা কি বলেছিলাম মনে আছে তোমাদের? বিলংস টু। অনেকে এপসাইলন বলে, কিন্তু এটা আমরা বিলংস টু বলবো। আর যখন এটাকে কেটে দিচ্ছি আমরা, এটাকে বলছিলাম আমরা ডাজ নট বিলংস টু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমাদের সকলের মাথায় রাখতে হবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সেদিন সেটের যে তালিকা, মানে সেট গঠনের যে বিষয় এবং সেটকে প্রকাশের যে বিষয়গুলা, সেটের প্রকাশের যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করছিলাম। তো আমরা আলোচনা করছিলাম সেট দুইভাবে প্রকাশ করা যায়, একটা হলো তালিকা পদ্ধতিতে, আর হলো সেট গঠন পদ্ধতিতে। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তাহলে তালিকা থেকে কি করে সেট গঠন করতে পারি, কিংবা সেট গঠন থেকে কি করে তালিকা করতে পারি? তাহলে তোমরা যদি আমাদের অনুশীলনী 2.1 এর প্রথম অঙ্কগুলো দেখো, এক দাগের অঙ্কগুলো দেখো, সেখানেই তোমরা দেখবে যে একটা
সেটের গঠন দেওয়া আছে এবং এই গঠন থেকে আমরা কিভাবে তালিকা করতে পারি আমরা এখন সেদিকে যাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও, আমরা এখন অঙ্ক শুরু করছি। তাহলে আমাদের প্রশ্নটা ছিল এরকম, প্রশ্নটা ছিল আমাদের এরকম, কি ছিল দেখো, ছিল x belongs to n যেন x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। এই ছিল আমাদের প্রশ্নটা। এখন শিক্ষার্থী বন্ধুরা এটা দেখে কি তোমরা কেউ ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ অঙ্ক যত জটিলই হোক যদি আমরা সঠিক নিয়মে সমাধান করতে পারি দেখবে খুব আনন্দ পাবে এবং অঙ্কের উত্তরটাও কিন্তু আমাদের সঠিক হবে। তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে, কি বুঝতে হবে যে এই জিনিসটা কি বলা হয়েছে, এই প্রশ্নে কি বলা হয়েছে এটা কিন্তু আমাদের প্রথম জানতে হবে। তাহলে সেট গঠন যদি আমি এটা বুঝতে পারি তাহলেই কিন্তু এটা তালিকাটা আমার পক্ষে করা সম্ভব হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, প্রশ্নটা আমাদের দেওয়া আছে কি যে সমান x belongs to, অর্থাৎ বলা হচ্ছে x টা সদস্য, কার সদস্য, n এর সদস্য। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার এই n টা কি, n টা কেন দিলেন? তাহলে দেখো n টা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, কি নাম্বার, এই যে ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বারের মানে হলো স্বাভাবিক সংখ্যা। এখন শিক্ষার্থী বন্ধুরা আমি গত ক্লাসে কিন্তু তোমাদেরকে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটাও কিন্তু বলেছিলাম। কি বলেছিলাম? শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আমি কি বলেছি? শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তার মানে তোমরা একটা জিনিস খেয়াল করো, যে সংখ্যাটির পাশে কি থাকবে না, কোনো মাইনাস চিহ্ন থাকবে না এবং এখানে কি থাকবে না, কোনো শূন্য থাকবে না। তাহলে কি থাকবে, এখানে শূন্য থেকে বড় এবং পূর্ণ সংখ্যা হতে হবে, এখানে ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যা। তার মানে আমরা কি বলতে পারি 1 2 3 4 এদেরকে আমরা বলতে পারি। তাহলে এখন দেখো এই যে এটা স্বাভাবিক সংখ্যা গেল, এখন বলা হচ্ছে x স্কয়ার গ্রেটার দেন 9। তার মানে x এর মানটা কত হলে তাকে যদি আমরা বর্গ করি সেটা 9 অপেক্ষা বড় হবে এবং ওই x এর মানটা কত হলে এটাকে যদি আমরা ঘন করি তাহলে তার মানটা 130 অপেক্ষা ছোট হবে, 130 অপেক্ষা ছোট হবে। এটাই আমাদের জানা দরকার। এটা যদি আমরা জানতে পারি অবশ্যই আমরা এই অঙ্কের উত্তরটা অতি সহজে করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা এবার শুরু করি অঙ্কটি। তাহলে আমরা যখন অঙ্ক শুরু করব আমরা কি লিখব? সমাধান লিখব। সমাধান লিখে তুমি প্রশ্নটি লিখতেও পারো, আমি প্রশ্ন লিখলাম না, আমি এখান থেকে শুরু করি। যেহেতু আমার এখানে n এর কথা বলা আছে, আমি তো জানি না যে x এর সদস্য কি হবে, আমার কিন্তু এটা অজানা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাংলা দ্বিতীয় পত্রে দুটো শব্দের সাথে পরিচিত আছো নিশ্চয়ই, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো সসীম মানে কি? সসীম জিনিসটা কি? অর্থাৎ তুমি যে জিনিসটা জানো, তুমি যে জিনিসটা সম্পর্কে তোমার ধারণাটা প্রয়োগ করতে পারবে, অর্থাৎ এটা তোমার ধারণার ভিতরে থাকবে, তোমার জানার ভিতরে থাকবে, এটাকে আমরা সসীম বলি। এবং বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আমরা সসীমের যে বিষয়টা আমরা দেখেছি সেখানে ছিল যার সীমা আছে, যার সীমা আছে, অর্থাৎ যেই সীমাটা যার সম্পর্কে আমি জানতে পারি বা যার সম্পর্কে আমার কোনো সঠিকভাবে আমার মতামত আমি দিতে পারি সঠিকভাবে, সেটা হচ্ছে যে সসীম বিষয়। এখন তার বিপরীত শব্দটা হচ্ছে অসীম। অসীম মানে বাংলা দ্বিতীয় পত্রে বলা আছে যে যার সীমা নেই, আর যে বিষয়টা তুমি জানো না। বা তুমি যদি এভাবে ভাবো, দেখো তুমি কোনো একটা বিষয় নিয়ে ভাবলে, এখন তুমি ভাবার পরে তুমি চিন্তা করলে কি আমি এই বিষয়টা এই পর্যন্ত জানি, আমি এই বিষয়ের এই পর্যন্ত জানি, কিন্তু তোমার যে জানার বাইরেও কিন্তু আর অনেক বিষয় থাকতে পারে। তাহলে তুমি যেটা জানো না সেটাই তোমার জন্য অসীম। সেক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পেরেছো, তুমি যতটুকু জানবে সেটাই তোমার সসীম এবং যেটা তুমি জানো না সেটাই তোমার অসীম। তার মানে এই ধারণাটা তোমার ভিতর নাই, তুমি এই পর্যন্ত জানো, এর বাইরে কিছু জানো না। আবার যদি দেখো তুমি ওই যতটুকু জানলে তার থেকে যদি আবার একটু বেশি কিছু জানো, সেটাই হবে তোমার কি হবে? সসীম।
এর বাইরে যদি কিছু থাকে তোমার জন্য অজানা, সেটা হবে তোমার অসীম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সসীম অসীমের পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমি কেন এটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, যে সসীম অসীম নিয়ে। এখানে আমাদের দেখো, আমি বলেছিলাম যে n এর সদস্যগুলো হবে x, তাহলে nটা কি স্বাভাবিক সংখ্যা। এখন আমি কিন্তু জানি না n এর মান কত থেকে কত পর্যন্ত হতে পারে, তাহলে আমরা সেটের ভাষায় বলতে পারি যে সেটের সদস্য সংখ্যা গণনা করে শেষ করা যায় না বা আমার জানার মধ্যে থাকে না, সেটা হচ্ছে কি অসীম সেট, সেটাকে আমরা অসীম বলি। তাহলে দেখো আমরা এখানে একটা অসীম সেট নেব, মনে করি n সমান 1 2 3 4 5, এরকম অনেক আছে, ধরো এরকম অনেক আছে, মানে আমি জানি না কত পর্যন্ত হবে। আমি আমার জানাটা যখনই আমি এটাকে প্রমাণ করে দেখব, তখনই আমি জানতে পারবো সঠিকভাবে এটা এই পর্যন্ত হতে পারে, কিন্তু আমি এখন জানি না এটা আদৌ কোন পর্যন্ত হবে। আচ্ছা, এখন দেখো আমি লিখেছি কি 1, 2, 3, 4, 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি যে সেটটি নিয়ে আলোচনা করেছি, এই সেটটা কি ধরনের সেট হতে পারে। দেখো এর সদস্য সংখ্যা কিন্তু আমি গণনা করে শেষ করতে পারছি না, তাহলে এটা নিশ্চয়ই কি হবে, এটা অবশ্যই অসীম সেট হবে। আচ্ছা, এখন দেখো এটাকে অসীম থেকে আমরা সসীম সেটে নিয়ে আসি। কিভাবে নিয়ে আসি, এটাই হচ্ছে আমার তালিকা থেকে সেট গঠন থেকে তালিকাতে নিয়ে আসা। আচ্ছা, ক্লাসের মাঝে একটা কথা বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সেট নিয়ে আলোচনা করছি, তাই আমি গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে সেটের জনক কে, এটা কি তোমাদের মনে আছে? একটু মনে করার চেষ্টা করো। কি বলেছো? ক্যান্টর। পুরো শব্দটা বলো। হ্যাঁ, একটু বিষয়টা হলো যে সেটের জনক হলো জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর উনি কোন দেশের গণিতবিদ ছিলেন? জার্মানের গণিতবিদ ছিলেন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জানা দরকার। এখন দেখো আমরা যদি এখানে লিখি এভাবে, এখানে x সমান 1 হলে তাহলে x স্কয়ার সমান কি হবে দেখো তো, 1 হবে। তোমরা একটা কথা মনে রাখবে, x এর পাওয়ার যদি 1000ও হয়, 10000ও হয়, 1 কোটিও হয়, যাই হোক না কেন তার মান কিন্তু কি হবে, 1 হবে। x এর পাওয়ার যদি যাই হোক না কেন তার মানটা কিন্তু কি হবে, 1 হবে। এটা কিন্তু আমরা মাথায় রাখতে হবে। অনেক সময় বিপদে পড়ে যাই যে 1 এর পাওয়ার যদি আমার কি হয়, 1 এর পাওয়ার যদি আমি দেখি যে হয়তো 200 আছে, তাহলে আমার কি হবে, এখন আমি কি করব, তাহলে কি আমি 200 বার গুণ করব? কোনো দরকার নেই। ওই 200 বার গুণ করলে কিন্তু সেই 1 হবে, কারণ 1 কে 1 দিয়ে গুণ যতবারই করে ফলাফল কিন্তু তার 1ই হবে। ওকে, তাহলে এখন দেখো, তাহলে x সমান যদি 1 হয়, তো x স্কয়ার সমান অবশ্যই 1 হবে। এখন যদি একটু বিস্তৃতি দাও তুমি, অবশ্যই 1 হলো। এখন দেখো এই যে 1টা, তোমার যে শর্তটুকু ছিল কি ছিল, যে 9 অপেক্ষা কি হবে, 9 অপেক্ষা সেটা কি হবে, বড় হওয়ার কথা, কিন্তু বড় কি হয়েছে না, বড় হয়নি। তাহলে আমরা কি লিখতে পারি, লেস দেন দিতে পারি। আচ্ছা, এবার এবং আমরা এখানে কি দিতে পারি, x কিউব সমান 1 কিউব। 1 কিউব মানে কত, আবার 1, তাহলে সেটা কি বলছে, 130 অপেক্ষা কি হবে, ছোট হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমার যদি দুটো শর্তকে সমর্থন করে তখনই কি হবে, তখনই হবে আমার যে ওই তালিকা পদ্ধতি, অর্থাৎ সেট গঠন থেকে তালিকা পদ্ধতির উত্তর। কিন্তু আমার কিন্তু দেখো, আমি কিন্তু 1 নিতে পারছি না। কেন পারছি না? কারণ প্রথম শর্তটা কিন্তু প্রথম অংশ ফেল করছে, কারণ এখানে বর্গ করলে 9 হওয়ার কথা ছিল, 9 বড় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ছোট হয়ে গেছে, এটা নিতে পারছি না। কিন্তু এটা ছোট, এটা ঠিক আছে, এটা আমি নিতে পারছি। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এখন x সমান যদি 2 বসাই, কি হয় দেখো, কি হবে, 4 হবে। তাহলে এখন দেখো তো 4টা কি 9 এর ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে আমরা ছোট চিহ্নই দেব, এবং x কিউব সমান কি হবে দেখো, 2 কিউব। এই 2 কিউব মানে হলো 8 কিন্তু অবশ্যই তোমার 130 এর চেয়ে ছোট। তাহলে দেখো আমরা এখনো দেখতে পাচ্ছি আমার পরবর্তী অংশটা কিন্তু সাপোর্ট করতেছে ঠিকভাবে, কিন্তু প্রথম অংশ সাপোর্ট করে নাই। আমার শর্ত ছিল যে দুটো অংশ একসাথে সাপোর্ট করে, সেটাকেই শুধুমাত্র আমি নিতে পারি। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করো, এখন যদি আমি এটা, তোমরা নিশ্চয় লিখে নিয়েছো, আমি একটু মুছে ফেলছি, যেহেতু এই দুটো সমর্থন করে নাই, বোর্ডে থাকলে হয়তো ভালো হতো। এবার আমি লিখলাম কি, x সমান 3 লিখলাম, তাহলে x স্কয়ার সমান কি হবে, 9 হবে। এখন দেখো
9 কিন্তু আমার প্রথম শর্তের সাথে সমান হয়ে গেছে, এটাও কিন্তু আমি লিখতে পারছি না, তাহলে আমি এটা লিখতে পারি কি, তাহলে আমার কি দেখতেছে 9 9 এর কি সমান অথবা কি ছোট, তাহলে আমরা সমান বলতে পারতেছি এখানে। আবার এখানে দেখো x কিউব সমান কি বলতে পারতেছি 3 কিউব, এই 3 কিউব মানে 27, এই 27 হলো 130 এর চেয়ে ছোট। এটা কিন্তু অলরেডি দেখো এখানে কিন্তু আমি পুনরায় কি করতে পারতেছি, মানে এটাই আমার শর্তটা সমর্থন করে, এই অংশ করে না। এবার যদি আমি x সমান 4 লিখি, দেখো x সমান যদি আমি 4 লিখি তাহলে x স্কয়ার সমান কি হবে 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16 হবে। 16 যদি হয় তাহলে দেখো এটা কিন্তু আমার কি হয়ে গেছে 9 অপেক্ষা কি, এখন কি এই চিহ্নটা দেব, এখন কোন চিহ্ন দেব, এই যে লেস দেন কি দিতে পারি না, আর লেস দেন দেওয়ার সুযোগ নাই, কারণ 16 কিন্তু বড় হয়ে গেছে 9 অপেক্ষা, অতএব আমরা এখানে গ্রেটার দেন চিহ্নটা দেব। এবার এবং যদি আমরা x কিউব সমান কি লিখি, দেখো x কিউব সমান লিখি 4 কিউব, 4 কিউব মানে হলো 64, এই 64 অবশ্যই 130 এর চেয়ে ছোট, এটা আমরা নিতে পারি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস অনেক সময় ভুল করো, কি ভুল করো, ভুল করে এরকম যে অনেকে এই 4 কিউবকে লিখো কি 12, 12 লিখে বসে থাকো, কিন্তু 12 কেন লেখো, 12 লেখো ওই কারণেই তুমি ভাবো কি 4 এর সাথে 3 এর গুণ হবে তাই 12 লেখো, কিন্তু না শিক্ষার্থী বন্ধু, এই কাজ করার কোনো সুযোগ এখানে নাই। তাহলে আমাদের কি করতে হবে, 4 কিউব মানে হলো 4 কে 3 বার লিখে গুণ করা, 4 কে 3 বার লিখে গুণ করা। তাহলে দেখো এই 4 কে যদি 3 বার, অর্থাৎ এখানে 4 কে তো 3 বার আছে, 4 কে 3 বার লিখে গুণ করো, 4 4 16, 4 16 64, 64। তাহলে আমরা কিন্তু আজ থেকে যারাই ভুলটুকু তোমরা করতে ছোট, তোমরা এখনো ছোট সোনামণিরা তোমরা ভুল করতেই পারো, তাহলে কিন্তু আর আমরা ভবিষ্যতে কেউ এই ভুলটুকু করব না, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখো আমরা 64 টা 100, এবার যদি আমরা এভাবে লিখি আবার 5 লিখি, তাহলে x স্কয়ার সমান কি হবে, অবশ্যই আমরা লিখেই দেখাই 5 স্কয়ার মানে 25, অবশ্যই 9 অপেক্ষা বড় হবে, এবং x কিউব এবং তা লিখেই রাখি, এবং x কিউব সমান কি হবে, দেখো x কিউব সমান হবে তোমার 5 কিউব মানে হলো তোমার যে 125, এটা অবশ্যই কি হবে ছোট হবে 130 হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু পর্যায়ক্রমে দুটো উত্তর কিন্তু পেয়ে গেছি। এখন দেখো পরেরটা কি হবে কি হবে না, এটা যদি আমি জানতে পারি, শিওর হতে পারি, যদি ধরো পরের কন্ডিশনটা যদি আমারটা কি করে ফেল করে, তাহলে আমি অবশ্যই বলতে পারবো তাহলে এই দুটো মানে যে কন্ডিশন এই দুটোই আমি নিতে পারি। তা দেখো পরে এই জন্য আমাকে পরেরটা করতে হবে। তাহলে পরেরটা আমি কি বলতেছি, 6 নিলাম, 6 নিলে যদি x স্কয়ার সমান 6 স্কয়ার হয় 36 হবে, এটা কিন্তু অবশ্যই কিন্তু ম্যাচিং হলো, কিন্তু দেখো এখানে এবং যখন আমরা x কিউব নিলাম এখানে হলো 6 কিউব মানে 216 হয়ে গেল, তাহলে এটা অবশ্যই দেখো। আচ্ছা তোমরা একটা বিষয় জানো, একজনকে বলা হচ্ছে যে স্যার বলছে কি যে তুমি প্রমাণ করো তো ও একজন মানুষ। আচ্ছা এখন তুমি এটা কিভাবে প্রমাণ করবা যে সে মানে মানুষ, তাহলে তোমাকে প্রথম ভাবতে হবে যে সে যখন মানুষ তাহলে তার বিপরীত শব্দটা কি, এটাকে তুমি ভাববা। তাহলে তার বিপরীত শব্দ কি, অবশ্যই অমানুষ। তাহলে তুমি যদি প্রমাণ করে দেখাতে পারো বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে সে অমানুষ নয়, সে অমানুষ নয়, তখনই তুমি সিদ্ধান্ত দিতে পারবে সে একজন মানুষ। ঠিক গণিত তাই। দেখো আমরা এতক্ষণ শর্তটা কত সুন্দর করে করে গেলাম, এবং পরবর্তী শর্ত দেখো আমার কিন্তু আর ম্যাচিং করে নাই। তাহলে ম্যাচিং যখন করে নাই তাহলে আর নেওয়ার আর সুযোগ আমার নেই, কিন্তু আমি এই কন্ডিশনটা নিলাম এই কারণেই যে এই পর্যন্ত যদি এটা যদি আমার ম্যাচিং না করে তাহলে উপরেরগুলো আমার ঠিক আছে। তাহলে এখন তোমরা লক্ষ্য করো এই যে দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন কিন্তু আমার ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি x এর মানটা কত ধরেছি 4 ধরেছি, x এর মানটা কত ধরেছি 5 ধরেছি, তাহলে কি আমরা বলতে পারতেছি যে আমার তালিকা পদ্ধতির সেটের উত্তরটা কি হচ্ছে 4 এবং 5 হচ্ছে। তাহলে দেখো আমি যে একটু আগে একটা কথা বলেছিলাম, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি একটা অসীম সেট থেকে সসীম সেটে চলে আসবো, তার মানে এই দুটোর বাইরে আমার উত্তর নেওয়ার আর সুযোগ নেই, আমি জেনে গেছি। আগে কিন্তু উত্তরটা আমার অজানা ছিল, আমি এখন জেনে গেছি। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা যত বড় অঙ্কই হোক না কেন আমরা কিন্তু এইভাবেই এই পদ্ধতিটাই কিন্তু কি করব, তালিকা পদ্ধতি থেকে সেট গঠন থেকে আমরা তালিকা পদ্ধতিটা করব। এবং সবচেয়ে মজার বিষয় কি জানো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সেট থেকে যে প্রশ্নটি আসে এই প্রশ্নটি অবশ্যই তোমাদের কিন্তু সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে আসে, এবং আমরা বারবারই লক্ষ্য করেছি যে বোর্ডের প্রশ্নটাও কিন্তু এইভাবে আসে, এই জন্য তোমরা এটা কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করবে। যাক শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি যে
নির্ণয় সেট। তাহলে আমরা কি দিতে পারি, যেহেতু এটা একটা সেট, আমরা 4, 5। তাহলে আমাদের উত্তর কিন্তু 4 এবং 5 হয়ে গেল। আমরা কিন্তু এখন সসীম সেট পেয়ে গেলাম, ছিলাম অসীমে, এটা আমরা সসীমে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম গণিতে আমাদের একের সমত ঘদাগের অঙ্কটা, ঘদাগের অঙ্ক কিন্তু আছে ঠিক একই রকমের অঙ্ক এটা, অর্থাৎ এই নিয়মের সম্মত শেষ অঙ্কটাই মানে আমাদের এই নিয়মে হবে। তো তোমরা কিন্তু এটা বাড়ির কাজ হিসাবে করবে। যাক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমরা এই ক্লাসের ভালো মন্দ দিকগুলো তুলে ধরে কমেন্ট করবে। এবং তোমরা যদি কোনো বিষয় বুঝতে তোমাদের অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং তোমাদের কাছে যদি কোনো ভালো পরামর্শ থাকে, শুধু শিক্ষার্থী বন্ধুরা তোমরা নয়, যেই আপনারা ক্লাসটি দেখছেন আপনাদের জন্য যদি মানে আমার জন্য যদি আপনাদের কাছ থেকে কোনো রকমের কোনো মতামত থাকে, মানে আমার ক্লাসটা আরো কি করে সুন্দর করা যায় এরকম কোনো মতামত থাকে অবশ্যই আপনারা দেবেন, এবং আমার অবশ্যই ভালো লাগবে। এবং আপনারা যদি আমার কোনো গঠনমূলক সমালোচনা করেন, আমাকে আমার ভুলটা ধরিয়ে দেন এবং আমাকে আমার পরবর্তী ক্লাসগুলো সুন্দর করতে সহায়তা করেন, এতে আমি আনন্দ পাবো। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।